কোন চ্যাপ্টার পড়াবেন? 1 থেকে 4। যারা আগে থেকে শুরু করছিল তাদের কোর্সটা কবে শেষ হবে? বেরা তাদের চ্যাপ্টার 3 যদি পুরাটা করা হয়ে থাকে তাহলে তো মনে হয় আর লাগবে না। আমি যখন শেষ ভাইয়া তাহলে চ্যাপ্টার 1 যখন পড়াবো হোপফুলি এপ্রিলের ইসেতে, তখন আমি তোমাদের জানাই দিব না কোর্সটা, তখন তোমরা 1 এর ক্লাসগুলো করে নিও। তাইলে চ্যাপ্টার 4টা শেষ হয়ে গেলে তোমাদের কোর্স মোটামুটি ধরো শেষ, শুধু চ্যাপ্টার 1টা তোমরা লাস্টে করে নিবা। ভাইয়া যে 5 6 এটা কি এবারে কোর্স? না 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 ভাইয়া, এটা আমরা সেকেন্ড পেপারে পড়াবো, এটা এখন নাই। এখন যদি আমি ফার্স্ট ইয়ারের পুরো কোর্সটা করাই তাতেও লাভ হবে না, তোমার মনে থাকবে না। এটা আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। সেই কারণে 5 এবং 6 এই দুইটা অধ্যায় আমরা সেকেন্ড পেপারে, আমরা মোস্ট প্রবাবলি জুন মাসে সেকেন্ড পেপারটা স্টার্ট করব। জাস্ট এটা 3 মাসের কোর্স, আমরা 5 এবং 6 এই দুইটা অধ্যায় পড়াই ফেলব। সবাই কি বুঝতেছো? ঠিক আছে ভাইয়া। ওকে, সেটা আমরা আলাদা টাইম তোমাদের গ্রুপে বলে দিব, তোমাদের এই গ্রুপটা থাকবে। সো আমরা রেকর্ডটা স্টার্ট করছি কি? হ্যাঁ, রেকর্ড স্টার্ট করছি অলরেডি। সো এইবার লাস্ট ক্লাসে আমি তোমাদের হোমওয়ার্ক দিছিলাম, তোমাদের মধ্যে 4 জন আমাকে কাজটা পাঠাইছে, তাদেরকে ধন্যবাদ। কয়েকজনের একটু প্রবলেম হইতেছিল, আমি সেটা প্রবলেম সলভ করে দিছি। সো সিলেক্ট অপশন পর্যন্ত মনে হয় আমরা করছিলাম, মনে আছে সবার? ওয়েব ফর্মটা আরেকবার দেখি ভাইয়ারা, আমরা এই ওয়েব ফর্মটা ডিজাইন করতেছিলাম। দুঃখিত। ওয়েব ফর্মের আমাদের লাস্টে কয়েকটা পোর্শন বাকি ছিল, আমরা সেটা শেষ করব, তারপরে আমরা থিওরিটিক্যাল অংশে যাব। এরা তোমাদের হয়তো মনে আছে আমরা এই সিলেক্ট অপশন পর্যন্ত মনে হয় কাজটা করছিলাম, তাই না? ইওর হোম ডিভিশন স্যার পর্যন্ত। এখানে কমেন্টস এর বক্সটা বড় করার জন্য কি করব? তোমরা সাইজ দিয়ে পারো নাই? মানে ইনপুট টাইপ দিয়ে সাইজ, আমি একটু দেখাই দিচ্ছি। ইনপুট টাইপ টেক্সট, নেম ইকুয়াল টু সাইজ ইকুয়াল টু 100, আর এখানে কমেন্ট বোল্ড ট্যাগ দিয়ে রাখো। সো আমরা জাস্ট এতটুকু ফর্ম ডিজাইন করতেছি। এই যে ফর্ম ডিজাইন ফাইলটা একটু ওপেন করি। লোড হইতে সময় লাগে। কম্পিউটার এত স্লো হইলে তো হবে না। আর যখন ওপেন হবে দেখবা 3-4টা একবারে ওপেন হবে। উইন্ডোজ অ্যাক্টিভেট করলে প্রবলেম হয় না।
এই যে বড় হয়ে গেছে, দেখতে পাইছো সবাই? সাইজ দিয়ে দিবা। এবার ধরো যে তুমি অনেক বড় কথাবার্তা লিখতে পারো। সবাই কি আমার কথা বুঝতেছো? হ্যাঁ জয়রুল, 6:30, 6:30 দিকে কেন বলো? আচ্ছা নিয়ে আসবো না। ওকে ওকে, এখন যাবা? এখন যাবা? ওকে ওকে, রেকর্ডিংটা আমি একটু পজ দিয়ে রাখতেছি। সো ভেরা, কমেন্ট বক্স বড় করার নিয়ম নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। এবারে আসো আমরা লাস্ট ক্লাসে যে অংশটা শেষ করি নাই সেটা একটু শেষ করি। ভেরা, এই ওয়েব ফর্মে আমরা দেখছিলাম কিভাবে মানে ছবি ফাইন, কিভাবে আমরা একটা পিকচার আপলোড করতে পারি, আর ফাইনালি ওয়েব ফর্মটা কিভাবে আমরা সেভ অথবা রিফ্রেশ করতে পারি। মানে সাপোজ ধরো তোমার কোনো একটা জিনিস টাইপ করতে ভুল হয়েছে, তুমি এই ফর্মটা আবার ফিল আপ করতে চাও, সেক্ষেত্রে নিউ এই বাটনে ক্লিক করলে পুরোটা রিফ্রেশ হয়ে যাবে। সো এই কাজটা আমরা শিখবো। তোমাদের যেটা কাজ হবে, এই দুইটা কাজ শেখার পরে এই ওয়েব ফর্মটা আমাদেরকে তোমরা দিবা, এবং এর পাশাপাশি একটা কাজ তোমাদের দিব। তোমাদের সবার ভেরা যেটা করতে হবে, নিজেদের একটা সিভি HTML কোডের মাধ্যমে লিখতে হবে। তো এই সিভি কিভাবে তোমরা করবা সেটার ব্যাপারে আমি একটু হিন্টস দিয়ে দিব। মানে সিভিটা করলে হয় কি, একসাথে সকল কিছু তোমরা শিখে ফেলতে পারবা। সাপোজ এই কর্নারে তুমি একটা ছবি আপলোড করবা তোমার, তারপরে হেডলাইনটা দিবা তোমার সিভি, তারপরে নেম অর্ডার লিস্টিং করবা, 1 নেম, 2 ফাদার্স নেম, 3 মাদার্স নেম, ইনস্টিটিউশন, তারপরে তোমার একাডেমিক কোয়ালিফিকেশনটাতে তোমরা একটা টেবিল তৈরি করবা, জেএসসি এর রেজাল্ট, এসএসসি এর রেজাল্ট, এইচএসসি রেজাল্টও এ প্লাস দিয়ে দিবা দরকার হলে। এরকম ভাবে তোমরা নিজেদের একটা সিভি ডিজাইন করবা। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাই। মানে এইটা একটা টাস্ক দিচ্ছি, আমার কাছে একটা নিজের সিভি কোড লেখা আছে, তোমরা সবাই আমাকে পাঠাও, দেখো কতটুকু ভালো হয়। আমি একটা ডেমো দিয়ে দিব তোমাদের যে এইভাবে সিভিটা তৈরি করো, সেইটার একটা কোড তোমরা তৈরি করবা। সবাই কি আমার কথা বুঝছো? নিজের নিজের সিভি তৈরি করবা। আর আমি তো আমারটা দিব, তুমি হচ্ছে তোমার নিজের সিভিটা তৈরি করতে হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ফাইন। সো এবারে আসো, এই যে আমরা ধরো আমার কোন একটা ছবি বা একটা ফাইল এখানে আপলোড করব, তো সেইটা ওয়েব ফর্মে দেওয়ার কোড হচ্ছে এমন। আচ্ছা এটা কমেন্ট আছে, এটা থাকুক, আমরা এখানে অ্যাড করি ব্রেক ট্যাগ দিয়ে। যারা ইনপুট টাইপ হবে ফাইল, নেমও হবে ফাইল। তোমরা সিম্পলি এই ট্যাগটা যদি দাও, তোমরা জানো যে ইনপুট যে ট্যাগটা সেটা হচ্ছে একটা এমটি ট্যাগ, মানে এটা ক্লোজ করার কোনো প্রয়োজন নাই। সো এইটা যদি আমরা জাস্ট টাইপ করি তাহলে দেখবা যে আমাদের কিন্তু মানে ফাইল বা কোনো একটা ছবি আপলোড করার জন্য এই ওয়েব ফর্মে এই ফরম্যাটটা চলে আসবে। আমি একটু দেখাচ্ছি। বেরা খেয়াল করছো এখানে একটা বাটন চলে আসছে চুজ ফাইল। এখানে আপাতত কোনো ফাইল চুজ করা হয় নাই। তুমি যদি এখানে ক্লিক করো তাহলে ব্রাউজার চলে আসবে তোমার। এই যে ব্রাউজার চলে আসছে, সাপোজ এইখানে আমার shahed.jpg নামে একটা ফাইল আছে, আমি এইটা যদি আপলোড করে দিতে চাই ওয়েব ফর্মে, সাপোজ ওপেন করলাম, তাহলে দেখছো এখানে সেই ফাইলটা সিলেক্ট হয়ে গেছে। ক্লাসের সবাই
জি স্যার। তো আমরা যদিও মানে ওয়েব ফর্মটা ডিজাইন করতেছি, জাস্ট যারা সাপোজ ধরো যে রিয়েলি ওয়েব ফর্ম বানায় ওয়েবসাইটে, তাদের ক্ষেত্রে হয় কি এই ফাইলটা আপলোড হয়ে যায় এবং তারা সেই ফাইলটা দেখতে পায়। সবাই কি বুঝতেছো? মানে অনেক সময় সিভিতে অনলাইনে ওয়েব ফর্ম তৈরি করার সময় তুমি তোমার ছবিটা তোমার কম্পিউটার থেকে আপলোড করো না, আর রিসিভার এন্ডে কিন্তু ওই ছবিটা তারা দেখতে পারে। তো ঘটনাটা হয়েছে যে আমি আমার সেই ছবির ফাইলটা এখানে কিন্তু আপলোড করে ফেলছি। তবে এর ফার্দার কাজ তোমাকে আর করতে হবে না, মানে ইউজার এন্ডের যে কাজটা সেটা কিন্তু তোমাকে আলটিমেটলি করতে হবে না। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই এখানে দেখো, ফাইলের মধ্যে কিন্তু shahed.jpg এই ফাইলটা সেভ আছে। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, আর ফাইনালি হচ্ছে ওয়েব ফর্মে আমরা যে কাজটা করব, মোটামুটি সবগুলা ডিজাইন আমরা শিখে ফেলছি। লাস্ট যে কাজটা করব সেটা হচ্ছে সাবমিট এন্ড নিউ, মানে আইদার আমি আমার এই ওয়েব ফর্মটা সেভ করব অথবা রিফ্রেশ করে নতুন করে ওয়েব ফর্মটা আবার টাইপ করব। তো সেটা করার জন্য যে কোডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে এরকম। সাবমিট করার জন্য ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, সবাই একটু দেখে নাও। ইনপুট টাইপ সাবমিট, ভ্যালুর নাম হচ্ছে সেভ, তাহলে ওইটার ভিতরে সেভ লেখাটা থাকবে, এন্ড নেম হচ্ছে সাবমিট, মানে যেটা টাইপ সেটাই কিন্তু নেম হবে। আর খেয়াল করো, ভ্যালুতে লিখছি নিউ, ভ্যালুতে যেটা লিখবা কার্সারের মধ্যে কিন্তু সেই লেখাটাই থাকবে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে তুমি ভ্যালুতে যেটা লিখবা এইখানে দেখতে পাচ্ছ যে ওয়েব ফর্মটা আছে সে তার ভিতরে কিন্তু সেটাই লেখা থাকবে। ভ্যালুতে যদি লেখো সেভ তাহলে এটা সেভ লেখা থাকবে, নিউ লেখা থাকলে নিউ। আর তুমি যদি খেয়াল করো ওয়েব ফর্মটাকে নতুন করে আবার তৈরি করতে চাও, সেক্ষেত্রে ক্লিয়ার করে দিবা না? সবাইকে আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। সো ইনপুট টাইপ হবে রিসেট, রিসেট করলে পুরো ওয়েব ফর্মটা আবার নতুন করে রিসেট হয়ে যাবে। তুমি যদি, আমি তো এখন পুরোটা করি নাই, তো যাই হোক পুরোটা টাইপ করার পরে আমি যদি রিসেট বাটনে ক্লিক করি দেখবা ওয়েব ফর্মটা পুরোটা রিসেট হয়ে যাবে, মানে তুমি যা যা টাইপ করছো সব কিন্তু আলটিমেটলি চলে যাবে। আর যদি তুমি সাবমিট করো সেক্ষেত্রে তোমার যেই ভ্যালুগুলো তুমি টাইপ করছো সেটা ওয়েব ফর্ম আকারে মানে সাবমিট হয়ে যাবে। তো এবারে আসো আমরা এই দুটা ইসে আমি দেখাই। ভাইয়া, বলো ভাইয়া। আমি যদি ফর্মের মধ্যে যেমন রাইটে একদম কর্নারে সিভি সময় হ্যাঁ, যে ফটো থাকে, তো আমি যদি ফটো যদি একদম রাইটে করতে চাই, অ্যালাইন ইকুয়াল টু রাইট দিবা, অ্যালাইন ইমেজ, আর হাইটটা কোথায় হবে পেজের, ওটা কিভাবে ঠিক করবো? ওই যে ইমেজ সোর্সের ভিতরেই লিখবা ভাইয়া, সব ইমেজ সোর্সের ভিতরে, হাইট উইডথ, ওই যে তোমার মনে নাই, আমি একটু দেখাই। না ওইটা না, মানে পেজের কত উপরে নিচে ওই এই ফটোটার ইটা থাকবে, ওইটা মানে ফটোটা তো সবার আগে দাও, লাইনটা কোন লাইনে থাকবে? এটা তুমি তুমি ডিসাইড করে নিতে পারো। তুমি নরমালি দেওয়ার পরে সাপোজ তুমি 3-4 লাইন পরে দিতে চাচ্ছ, তাহলে 3টা লাইন ব্রেক দিয়ে রাখবা, বুঝছো? ব্রেক দিয়ে অ্যালাইন রাইট দিবা, তাহলে চতুর্থ লাইনে চলে আসবে। বুঝতে পারছো? কিন্তু আমার তো লেফটে আরো লেখা থাকবে। হ্যাঁ, লেফটে লেখা থাকুক, সেই এইটা তো রাইট, তো তুমি ব্রেকের আচ্ছা, আগে লিখবা, 2টা ব্রেক লিখে এটার আগে লিখবা, বুঝতে পারছি। সেটা সমস্যা নাই, ওটা অটোমেটিক্যালি রাইটে চলে যাবে, আমি দেখাবো। সো এবার ইনপুট টাইপ ইকুয়াল টু হইল সাবমিট, ভ্যালু ইকুয়াল টু কি হবে? সেভ, আর নেম ইকুয়াল টু হচ্ছে সাবমিট। হ্যাঁ নেম সাবমিট। ওকে, এটা গেল। আর পাশাপাশি তুমি যেহেতু পাশাপাশি দিবা এই কারণে আর ব্রেক না দিয়ে ইনপুট টাইপ হচ্ছে রিসেট,
ভ্যালু হবে হচ্ছে নিউ। আচ্ছা, এখানে বড় হাতের NEW দাও, কারণ ওই লেখাটা যেন একটু বড় হাতের আসে। সেভ ওএসটা বড় হাতের দাও। আর এটা হবে ক্লিয়ার। তাহলে এটা ক্লিক করা মাত্র যেটা হবে, তুমি যা যা টাইপ করছিলা সেটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এটা সেভ করলাম। এখন আমরা যদি এই মূল ফাইলটা দেখি, এখানে দুইটা নতুন বাটন আসছে দেখতে পাচ্ছ, একটা সেভ আর একটা হচ্ছে নিউ। সেভে ক্লিক করলে ওয়েব ফর্মটা সেভ হয়ে যাবে, আর নিউ এ ক্লিক করলে হচ্ছে তুমি যা টাইপ করছো সেটা রিসেট হয়ে যাবে। হ্যাঁ, কমেন্ট বাটনটাকে যদি চওড়া করতে চাই তাহলে কি করতে হবে? চওড়া করতে চাইলে ভাইয়া হাইটের সাথে উইড লাগাই দিতে হবে, বুঝতে পারছো? হাইট এর সাথে উইড। সাইজ দিয়ে করলে মানে সাইজ তো দিচ্ছ, এটা তো এটা লম্বা হবে, উইড দিয়ে দিবা। উইড কত দিতে চাও তাহলে সেই অনুযায়ী। তবে ভাইয়া আমার মতে তুমি কমেন্ট বাক্সকে এরকম চড়া করার প্রয়োজন নাই, তুমি এইটাকে সাইজ লম্বা দাও যত খুশি। মানে 2 লাইন হলে তো অটোমেটিক্যালি সে 2 লাইন নিয়ে নিবে, বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ফাইন। সো আমাদের মোটামুটি ওয়েব ফর্ম তৈরি করার টোটাল উপাদান আমি তোমাদের শিখাই ফেলছি। তাহলে এই ফর্মটা এই আকারে আমি চাই, এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার কাজ। আর 2 নাম্বার কাজ হচ্ছে ভেরা, তোমরা একটা সিভি তৈরি করবা। এই সিভিটার ডেমো ফাইলটা আমি তোমাদের গ্রুপে আজকে ক্লাসের পরে দিয়ে দিব। তোমরা সেই সিভিটা টোটাল টাইপ করে আমাকে পাঠাবা। সবাই বুঝছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া, আচ্ছা, ফরহাদ মঞ্জুর স্যারের বইতে এটা আমরা ফলো করতেছিলাম। এইখানে HTML এর লেআউট আছে। লেআউট বলতে একটা ওয়েব পেজকে বিভিন্ন ভাবে ভাগ করে তারপরে এক এক অংশে এক একটা ওয়েব পেজ আপলোড করা। তবে রিসেন্টলি তোমাদের যে বোর্ড থেকে বইটা দেয়া হয়েছে সেই বইতে লেআউট অংশটা নাই, ওয়েব ফর্ম ডিজাইন পর্যন্তই আছে। সবাই কি আমার কথা বুঝতে পারছো? এই কারণে আমরা লেআউট অংশটা এই মুহূর্তে আর পড়াচ্ছি না, না হলে এটা দেখায় দিতাম। কারণ এটা মনে হয় তোমাদের এইচএসসি সিলেবাস থেকেই বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর বিশেষত মানে অ্যাকচুয়ালি ফর্ম ডিজাইন যেটা পড়াইলাম সেইখান থেকেও আজ পর্যন্ত ইন্টারমিডিয়েটে কোনো প্রশ্ন আসে না। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো আমরা আসলে মূলত প্রশ্ন আসে টেবিল, হাইপারলিংক এবং অর্ডার আনঅর্ডার লিস্ট, এই অংশ আর ছবি ইমেজ যোগ করা, মোটামুটি এইগুলো থেকেই তোমাদের কিন্তু কোশ্চেন আসে। তো তোমরা এই ভাইয়া, জিনিসগুলো ভালো করে সলভ করো। বলো। ইন্টারনাল হাইপারলিংক আর ওই হাইপারলিংক যেটা শিখছি ওটা কি সেম? বেরা, ইন্টারনাল হাইপারলিংক মানে হচ্ছে তুমি মানে তোমার নিজস্ব কম্পিউটারের কোনো একটা ফাইল এর সাথে লিংকটা নিয়ে নিচ্ছ। আর এক্সটার্নাল হাইপারলিংক হচ্ছে তুমি কোনো আলাদা ওয়েবসাইট বা যেটা তোমার কম্পিউটারে সেভ করা নাই তার সাথে লিংকটা তৈরি করে দিচ্ছ। বুঝতেছো আমার কথা? প্রসিডিউর কি সেম? প্রসিডিউর সেম না, মানে একটা হলো ওয়েবসাইট হাইপারলিংক তৈরি করতে তোমরা, আরেকটা হচ্ছে ওয়েব পেজ হাইপারলিংক। মানে তুমি তোমার ফাইলে মানে কম্পিউটারে কোনো একটা ওয়েব পেজ রাখা আছে, তো আমরা একটাতে কি করছি, হাইপারলিংক ট্রান্সফার প্রোটোকল দিয়ে তৈরি করতাম, তাই না? এইচটিটিপি দিয়ে যদি ওয়েবসাইট হয়, আর আদারওয়াইজ আমরা নরমালি .html দিয়ে হয়ে যাচ্ছে। এক মিনিট। হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সিঁড়ির বাইরে মানে কি, মানে গেটের বাইরে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি রাখি। ওকে। সো ভেড়া, আমরা একবার একটু রিকল করতেছি, আমরা টোটাল HTML এর প্র্যাকটিক্যাল অংশে কি কি পড়ছি। প্রথমে আমরা পড়ছি HTML পেজ কিভাবে খুলতে হয়। 2 নাম্বার আমরা পড়ছি HTML এর টেক্সট ফরম্যাটিং। এটা কিন্তু একটা ভাইটাল জিনিস। টেক্সট ফরম্যাটিং এর মধ্যে কিন্তু আমরা অনেকগুলো জিনিস পড়ছি। একটা একটা করে যদি বলি, টেক্সটটাকে কিভাবে বোল্ড করা যায়, কিভাবে আন্ডারলাইন করা যায়, ইটালিক ফরম্যাটে নেওয়া যায়, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কিভাবে করতে হয়, স্ট্রাইক করতে হয় মানে কাটা। তো এই অনেকগুলো জিনিস কিন্তু আমরা টেক্সট ফরম্যাটিং এর মধ্যে শিখছি।
তারপরে ফন্ট কিভাবে চেঞ্জ করে, ফন্টের কালার কিভাবে চেঞ্জ করে, ফন্টের সাইজ কিভাবে চেঞ্জ করে, এগুলা সবই কিন্তু টেক্সট ফরম্যাটিং এর পর্যায়ে পড়ে। সো এটা গেল হচ্ছে আমাদের প্রথম কাজ। 2 নম্বরে আমরা শিখছি কিভাবে একটা ওয়েব পেজে ইমেজ বা ভিডিও যোগ করতে হয়, সেটা গতকালকে শিখছি, গত লাস্ট ক্লাসে। তারপরে থার্ড ইম্পর্টেন্ট যে পার্টটা পড়লাম সেটা হচ্ছে টেবিল তৈরি করা। টেবিলের মধ্যে কিন্তু রো স্প্যান, কলাম স্প্যান কিভাবে তৈরি করে সেগুলো আমরা শিখছি। সো টেবিলটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। তারপরে 4 নাম্বার জিনিস শিখলাম আমরা হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের মধ্যে আবার 3টা পার্ট শিখছি। দেখো, 1 নাম্বার হচ্ছে ওয়েব পেজ হাইপার লিঙ্ক, ওয়েবসাইট হাইপার লিঙ্ক এবং ইমেজ হাইপার লিঙ্ক। এই 3টা জিনিস আমরা শিখছি। তারপরে আমরা শিখলাম হচ্ছে অর্ডার এবং আনঅর্ডার লিস্ট, এটা খুব সহজ। এবং ফাইনালি আমরা শিখলাম হচ্ছে ওয়েব ফর্ম কিভাবে ডিজাইন করতে হয়। সো তোমাদের যে আমি কাজটা দিচ্ছি সিভির কাজটা, সেটার জন্য কিন্তু সবগুলা জিনিস মিশায় তোমাকে একটা কাজ করতে হবে। সো এটা একটা ভাইটাল টাস্ক, বুঝছো সবাই? এটার একটা প্রোটোকল আমরা কিন্তু তোমাদের গ্রুপে দিয়ে দিব, সেটা দেখে তোমরা ই করবা। সো এবারে আসো, আমরা প্রথম থেকে HTML এর আমরা কিছু থিওরিটিক্যাল পড়াও কিন্তু আছে, খালি প্র্যাকটিক্যাল না এই চ্যাপ্টারটা। তো আমি বইয়ের অংশ থেকে তোমাদের দেখাচ্ছি। ভাইরা, এটা হচ্ছে ফার্স্ট পেজটা তোমাদের এখানে, মানে ওয়েব ডিজাইনের ধারণা দিচ্ছে প্রথমে, যে মিতু এসএসসি পরীক্ষা দিচ্ছে, তার রেজাল্ট সে কিভাবে পাবে সেটার জন্য সে টেনশন করতেছে। তো তোমাদের এই যে মিনিস্ট্রি অফ এডুকেশন বোর্ড gov.bd এই নামে তোমরা জানো যে একটা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে তোমাদের এরকম এসএসসি রোল নাম্বার আর বোর্ড দিলেই কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবে। তো ওয়েবসাইটের এইটা হচ্ছে একটা সুবিধা। খেয়াল করছো এই জায়গাটায় ওরা কি ইউজ করছে? খেয়াল করো তো, মাত্র এই জিনিসটা শিখছিলাম ক্লাসের সবাই। ইনপুট হ্যাঁ, এটা সাবমিট আর এটা হলো রিসেট। সবাই কি বুঝতেছো? এই জায়গাটায় কি ইউজ করছে বলো তো ভাইয়া? এক্সামিনেশনে কোন ট্যাগ ইউজ করছে? টেক্সট সিলেক্ট ট্যাগ ভাইয়া। এখানে তুমি এই যে ক্লিক করলে এসএসসি, এইচএসসি, তারপরে জেএসসি, পিএসসি ইত্যাদি আসবে। আর সবাই কি আমার কথা বুঝতেছো? ভাইয়া রোলটা কি ইনপুট টাইপ? রোলটা ইনপুট টাইপ টেক্সট, ঠিক বলছো, টেক্সট টাইপ, ইনপুট টাইপ টেক্সট। আর বোর্ড, এগুলো সবগুলা প্রথম 3টা টাইপ কি হবে? সিলেক্ট টাইপ, যেখানে তুমি অপশন দিয়ে রাখবা। বুঝতেছো আমার কথা? জি ভাই। তো আমাকে বলো, এই টাইপের একটা ওয়েব পেজ কি তুমি ডিজাইন এখন করতে পারবা না? এখানে ছবি অ্যাড করবা। যারা এইখানে যেটা করছে এই যে ভাগটা, তো এইগুলাকে বলা হয় হচ্ছে তোমার লেআউট ডিজাইন করা। এই পর্যন্ত একটা ভাগ, এটা একটা ভাগ। তো লেআউটটা তোমাদের আসলে আমি জানি না, মানে ইতে নাই, মানে নতুন বইতে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো চাইলে আমি ওটাও শিখাই দিতে পারতাম, কিন্তু থাকুক। এত বেশি যতটুকু শিখছো অতটুকুই তোমরা ভালো করে আগে জেনে রাখো। প্রশ্ন সাধারণত এগুলো থেকে আসে, ইনফ্যাক্ট ফর্ম ডিজাইন থেকেও কিন্তু আসে। তো তারপরেও আমি তোমাদের শিখাইছি, কারণ অনেকেরও কৌতূহল থাকে। সো এগুলা রিডিং করে নিবা ভাইয়ারা। ওয়েবসাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আমরা কি জানতে পারি, তো এইগুলা কি আমার তোমাদের বলতে হবে? মানে এগুলো মনে হয় নিশ্চিত ভাবেই পারবা। পারবো তো ভাইয়া। এগুলা নিয়ে আলোচনা করতেছি না, আমি ফার্দার পরবর্তী পেজটায় চলে যাই। তো ভাইয়ারা, এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে, প্রায় কোশ্চেন আসে। প্রথমত ব্রাউজার। ইন্টারনেট ব্রাউজিং মানেই তোমরা জানো যে এক ওয়েব পেজ থেকে আমরা আরেক ওয়েব পেজে ভ্রমণ বা ভিজিট করি। তো এটার জন্য একটা মানে বিশেষ সফটওয়্যার ইউজ হয়, যেগুলোকে ব্রাউজার সফটওয়্যার বলে। এবং ব্রাউজার সফটওয়্যার গুলো তোমাদের কাছে মোটামুটি তোমরা পরিচিত। বহুল হচ্ছে বর্তমানে যেটা ইউজ হচ্ছে গুগল ক্রোম এবং মজিলা ফায়ারফক্স, তাই না? অপেরাও ইউজ হয়, কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরার এবং সাফারি এই দুটা আসলে বর্তমানে খুব একটা ইউজ হচ্ছে না। যদিও আমাদের মাইক্রোসফট মানে যে কম্পিউটার, সেটার সাথে বিল্ট ইন এই ইন্টারনেট এক্সপ্লোরার দেয়া থাকে। আমরা মনে আছে যে ছোটবেলায় আমরা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়েই শুধুমাত্র ইউজ করতাম। তো যাই হোক, এটা খুব স্লো ছিল। তো পরবর্তীতে আমরা এই যে ফায়ারফক্স আসার পর এটা ইউজ করলাম। আর বর্তমানে গুগল ক্রোম হচ্ছে খুব বিখ্যাত।
তো যাই হোক, এরপরে আসো ইউআরএল। পুরা মিনিং হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। 1994 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক টিম বার্নার্স-লি এর সাথে যুক্ত হওয়ার কারণে ওয়েবসাইটকে পৃথকভাবে চিহ্নিত করার এক পরিকল্পনা তৈরি করেন। মানে প্রত্যেকটা ওয়েবসাইটকে একটা নির্দিষ্ট নাম দেওয়ার একটা পরিকল্পনা করছেন। তো তা বাস্তবায়ন করার জন্য একটা ঠিকানা তৈরি করেন আর কি। তো সেই ঠিকানাটাকেই আমরা ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলি। সাপোজ এখানে একটা উদাহরণ স্বরূপ দেখানো হয়েছে যে এইচটিটিপি, এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল কি জিনিস একটু বুঝে নাও। যে নিয়ম নীতির উপর ভিত্তি করে ডাটা স্থানান্তর করা হয় সেই নিয়ম নীতিটাই হচ্ছে প্রোটোকল। মানে সাপোজ তুমি কোনো একটা ওয়েবসাইট ওয়েব পেজ ডিজাইন করছো, যখন কেউ তোমার ওয়েবসাইটটা ক্লিক করে তখন তুমি যে ওয়েব পেজটা ডিজাইন করছো, তুমি যে এইচটিএমএল কোডটা লিখছো, সেই কোডটার মানে কিন্তু উনি অ্যাক্সেস করে ফেলেন, মানে তিনটা আউটপুটটা দেখে। মানে ব্যাপারটা হচ্ছে তুমি তো কোড লিখছো এইটা, সাপোজ এই কোডটা লিখছো, কিন্তু ইউজার কোনটা দেখেন বলো তো ভাইয়া? ইউজার দেখে হচ্ছে এইটা, যেটা আমি এই আউটপুটটা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। এই সুইচিংটাকেই বলা হয় মূলত প্রোটোকল। তো আমরা নরমালি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল বলি এটাকে। হাইপারটেক্সট বলার পিছনে রিজন জানো ভাইয়া? মানে টেক্সট আর হাইপারটেক্সটের মধ্যে পার্থক্য জানো ভাইয়া? টেক্সট হচ্ছে, সাথে লিংক না? হ্যাঁ ভেরি গুড। টেক্সট হচ্ছে এই যে তুমি দেখতেছো, এইখানে লেখা আছে, তুমি এইটাই দেখতেছো, এটা হচ্ছে টেক্সট। আর হাইপার টেক্সট হচ্ছে ভাইয়া আমি টাইপ করবো এখানে আর আমি আউটপুট দেখবো আরেক জায়গায়, এটাকে হাইপার টেক্সট বলা হয়। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? মানে আমরা নোটপ্যাডে টাইপ করি কিন্তু আউটপুটটা দেখি কোথায়? ব্রাউজারে না? জি সবাই কি ভাইয়া। আমার কথা বুঝতেছো? তো এই কারণে এইটাকে হাইপার টেক্সট বলা হয়। www.worldwideweb এটা হচ্ছে সাবডোমেইন। এটা হলো সাবডোমেইন, মানে সবাই এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা ইউজ করে। তারপর এই যে স্ল্যাশটা কি তাহলে? ভেরা মানে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকলের পরে এইটা দেয়া হয়েছে যে ফাইলটাকে ট্রান্সফার করার এইটা একটা মানে কি বলবো প্রতীক বা চিহ্ন হিসেবে ইউজ হয়। মানে আমি এই যে ফাইলটা আছে, যে এই index.html, সাপোজ এই ফাইলটা লেখা আছে, তুমি যখন গুগলে ক্লিক করো তখন হয় কি এই ফাইলটা তোমার মানে ওয়েব ব্রাউজারে চলে আসে। তুমি যখন https এইটা দাও তাহলে হয় কি এই যে ইন্ডেক্স ফাইলটা সেইটা তুমি আউটপুটটা তোমার ব্রাউজারে দেখতে পাবে। মানে ওরা যে ইন্ডেক্সটা তৈরি করে রাখছে সেইটা তুমি এই google.com এর ভিতরে দেখতে পাও। যারা তোমরা কি দেখছো যে গুগলের ক্ষেত্রে প্রত্যেকদিন গুগল লেখাটা এক এক রকম হয়? জি স্যার। তো তোমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখে থাকবা যে গুগল করে কি ইম্পর্টেন্ট যে দিন, মানে কোনো একটা বিশেষ মানুষের যদি কোনো একটা, সাপোজ আমার মনে আছে 13ই নভেম্বরে ওরা হুমায়ুন আহমেদের ছবি দিয়ে গুগল লেখা আসছে। তুমি কি দেখছো, খেয়াল করছো কিনা? আমার মনে আছে কেন, 13ই নভেম্বর হচ্ছে আমার মেয়ের জন্মদিন, এই হুমায়ুন আহমেদের জন্মদিন একই দিনে। তো গুগল হচ্ছে হুমায়ুন আহমেদের চশমা দিয়ে একটা মানে হুমায়ুন আহমেদের প্রতিকৃতি তৈরি করছিল গুগল লিখে। তো ওরা প্রত্যেক আপনার জন্মদিন কবে? 14ই নভেম্বর, পরের দিন। খুবই ইন্টারেস্টিং বিষয়। হুমায়ুন আহমেদের সাথে আমার খুব মিল আছে, শুধু আমি এক বিয়ে করছি আর কি, উনি 2 বিয়ে করছে, এটা ছাড়া অনেক কিছুই মিল আছে। ওই যে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম। জি বলেন। জি অফিসে এখন আসলে কেউ নেই। কি ফর্ম? হ্যাঁ ভর্তির কোনো ফর্ম তো নেই আসলে, এখন আসলে কেউ নাই, মানে আপনাকে কোনো হেল্প করতে পারতেছি না। হ্যাঁ অন্য একটা সময় আপনি আসেন বা ফোনে যোগাযোগ করে নিলেও হয়। আচ্ছা বিপদের মধ্যে আছি আমরা, আমাদের কোনো ম্যানেজার নাই, সবাই হচ্ছে সবার
আমার সাথে কথা বলে লাভ নেই, আপনি সাব্বির স্যারের যে ফোন নাম্বার দিয়েছেন আপনি ওনার সাথে আলাপ করেন। সো এবার আমরা যেখানে ছিলাম সেটা একটু আসি। তো www হচ্ছে সাবডোমেইন। যারা এই গুগল এটা হচ্ছে ডোমেইন নেম, .com এটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন। এটা নিয়ে একটু আলোচনা করি। যারা .com দ্বারা কমার্শিয়াল অর্গানাইজেশন বোঝায়। তো বিভিন্ন মানে এই এক্সটেনশন গুলো দ্বারা কিন্তু তোমরা, আমি একটু যদি আসি, যাই হোক এই ছবিটা এখানে নাই, যাই হোক তোমাদের একটু আমি বলে নিচ্ছি, তোমাদের বইতে এটা উল্লেখ করা আছে। .com হচ্ছে কমার্শিয়াল অর্গানাইজেশনের টিএলডি বা টপ লেভেল ডোমেইন। আরো কতগুলা টিএলডির উদাহরণ দিতে পারবা তোমরা? .org এর নাম শুনছো? .org বা .net, .net ইউজ হয় হচ্ছে নেটওয়ার্ক সার্ভিসের টপ লেভেল ডোমেইন হিসেবে। নেটওয়ার্ক সার্ভিস কারা? সাপোজ ধরো যারা ইন্টারনেট কানেকশন দেন বা যারা ওয়েবসাইট তৈরি করেন, এদেরকে বলা হয় আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তারা সাপোজ আমাদের এইখানকার যে ইন্টারনেট কানেকশনটা দিচ্ছে এটা হচ্ছে তালতলা .net, মানে তারা একটা আইএসপি কোম্পানি যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে। তো তারা হচ্ছে .net এই এক্সটেনশনটা ইউজ করে। আর গুগল হচ্ছে একটা কমার্শিয়াল, একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা হচ্ছে বিভিন্ন অ্যাড ট্যাড দেয়। মানে গুগল তো তোমরা জানো একটা সার্চ ইঞ্জিন হিসেবে কাজ করে, তারা কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু স্পন্সর পায়। সো এটা পুরোপুরি হচ্ছে একটা কমার্শিয়াল অর্গানাইজেশন। তো এই কারণে .com। ইনফ্যাক্ট আমরা যদি আমাদের কোচিং এর একটা ওয়েবসাইট তৈরি করি, সেক্ষেত্রে বলতো এটাতে আমরা কি এক্সটেনশন ইউজ করব, মানে কি টিএলডি ইউজ করব? .com ইউজ করব। সবাই কি বুঝতেছো আমার কথা? সাপোজ অর্গানাইজেশন কারা ইউজ করে, .org কারা ইউজ করে? যারা হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান। মানে তোমরা জানো যে অনেকগুলা প্রতিষ্ঠান, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠান, যেমন ধরো যেগুলো গভর্নমেন্ট সাবসিডি দিয়ে চালায়, সাপোজ কলেরা হাসপাতাল। এই কলেরা হাসপাতাল হচ্ছে বাচ্চাদের চিকিৎসার জন্য গভর্নমেন্ট এটাতে সাবসিডি দেয়। তো এই কারণে এটা দেখবা যে লেখা ICDDRB.org। তো তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেত্রে .mil ইউজ হয়, মিলিটারি আর কি, .mil। তো সেক্ষেত্রে যেমন ধরো যে বিডি নেভি .mil এইভাবে লেখা হয়। বাংলাদেশ নেভি ফোর্সের যাদের, তাদের ওয়েবসাইট হচ্ছে .mil দিয়ে তৈরি করা। তারপরে কমার্শিয়ালের কথা বললাম, অর্গানাইজেশন বললাম। হ্যাঁ, এডু, সাপোজ এডুকেশনাল ইনস্টিটিউশন যেগুলো, যেমন ধরো যে ঢাকা ইউনিভার্সিটি du.bd.edu, বুয়েট হচ্ছে buet.edu.bd, এরকম হচ্ছে তোমাদের মানে টপ লেভেল ডোমেইন গুলো থাকে। সো এই টিএলডি গুলো তোমাদের মনে রাখতে হবে এবং কোনটা কোন ধরনের অর্গানাইজেশনে ইউজ হয় সেটা তোমাদের জানতে হবে। সো ভেরা একটা পুরা ইউআরএল এর পুরো জিনিসটা দেখো, এখানে থাকবে প্রোটোকল www. এটা হচ্ছে সাবডোমেইন, গুগল হচ্ছে ডোমেইন নেম, .com হচ্ছে টপ লেভেল ডোমেইন, আর ফাইনালি index.html এটা হচ্ছে ফাইল পাথ। সো এই টোটালটাকে একত্রে একটা ইউআরএল বলি। আমরা এই ইউআরএল দিয়ে ওই ওয়েব পেজটা সার্চ করি যেটাতে আমরা ভিজিট করতে চাই। সবাই কি আমার কথা বুঝতে পারছো? তো তোমাদের পরীক্ষায় কিন্তু ইউআরএল থেকে যদি কোশ্চেন আসে যে হোয়াট ইজ ইউআরএল বা ইউআরএল কি, সেক্ষেত্রে তুমি ইউআরএল এর সংজ্ঞাটা দিবা এবং এই জিনিসটা এইভাবে মেনশন করবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। সবাই ফাইন। সো ইউআরএল করলাম, এরপরে আসো খুব ইম্পর্টেন্ট যে টপিকটা পড়বো সেটার নাম হচ্ছে ওকে ভেরা স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েব পেজ। এটা নিয়ে একটু আলোচনা করি। মূলত ভেরা ওয়েব পেজ দুই ধরনের হয়। ভেরা স্ট্যাটিক ওয়েব পেজ গুলো হচ্ছে যেগুলো সাধারণত
আমরা সময়ে সময়ে পরিবর্তন করি না, সাধারণত ওয়েবসাইটটা একই রকম থাকে। অনেক সময় কালে ভদ্রে আমরা কখনো যদি কোনো মেজর চেঞ্জ হয় তখন আমরা সেই ওয়েব পেজটা চেঞ্জ করি। সাপোজ ধরো কোনো একটা কোম্পানির ওয়েবসাইট, সেটা কি রেগুলার চেঞ্জ হয় ভেরা? না ভাইয়া। কিন্তু ভেরা ডাইনামিক ওয়েব পেজের উদাহরণ দাও। তোমরা সবচেয়ে বেশি যেই ওয়েবসাইটটা ইউজ করো তার নাম হচ্ছে ফেসবুক। তো এইটা হচ্ছে একটা ডায়নামিক ওয়েব পেজ। প্রতিবার রিফ্রেশ করা মাত্র তোমরা কিন্তু নিউজ ফিড নতুন হয়ে যায়, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাই। ইনফ্যাক্ট মাঝে মাঝে তো দেখার আগেই ওয়েব পেজ রিফ্রেশ হয়ে যায়, তখন তুমি আবার আগেরটা খুঁজতে থাকো যে আল্লাহ কই ছিল জানো ওইটা। এরকম হয় নাকি তোমার? আমার তো প্রচুর হয়। আমি একটা জিনিস দেখতেছি, দেখি রিফ্রেশ হয়ে গেছে, আবার ওইটা খুঁজে পাই না পরে। তো যাই হোক, স্ট্যাটিক এবং ডায়নামিক ওয়েব পেজের পার্থক্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্ট্যাটিক ওয়েব পেজে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, মানে সাপোজ একটা কোম্পানির প্রোফাইল, যে কোম্পানিটা কত সালে এস্টাবলিশ হয়েছে, কোম্পানির কে কে কি পদে আছে, সো এই জিনিসগুলা কিন্তু মোটামুটি নির্দিষ্ট থাকে। তুমি প্রতিবার লোড করার সময় হোম পেজটা দেখবা সেম। তো এই ধরনের ওয়েব পেজটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েব পেজ। সবাই কি বুঝতেছো আমার কথা? আর ডায়নামিক ওয়েব পেজে পরিবর্তনশীল তথ্য থাকে। আরেকটা ডায়নামিক ওয়েব পেজের উদাহরণ দিতে পারবা ওয়েবসাইট? সাপোজ তোমরা ক্রিকেট খেলার জন্য, মানে ক্রিকেট খেলার স্কোর দেখার জন্য ইএসপিএন ক্রিকইনফো বা ক্রিকবাজ যেগুলো ইউজ করো না? তো এইটাতে দেখবা যে জি ভাই। প্রত্যেকটা বল হওয়ার পর পর ওয়েব পেজটা কিন্তু রিফ্রেশ হয়ে যায়, মানে নতুন তথ্য দিয়ে এটা পরিবর্তনশীল তথ্য থাকে এটার মধ্যে। ব্রাউজারে এই ধরনের ওয়েব পেজ খুব দ্রুত লোড হয়, কিন্তু যারা এই ডায়নামিক ওয়েব পেজ লোড হইতে সময় লাগে, তোমরা সবাই জানো, কারণ যেহেতু তথ্যগুলা পরিবর্তন হয়ে নতুন ছবি আপলোড হইতে হয়, নতুন ভিডিও আপলোড হইতে হয়, এই কারণে ব্রাউজার অবশ্যই বেশি সময় নেয়। এই ধরনের ওয়েব পেজ ওয়েবসাইট বেশি নিরাপদ, কারণ স্ট্যাটিক ওয়েব পেজে কেবল একমুখী কমিউনিকেশন হয়। একমুখী কিরকম? মানে আমি ধরো আমার কোম্পানির যদি একটা ওয়েবসাইট তৈরি করি, আমি যে তথ্যগুলো তোমাকে দিতেছি সেটাই কিন্তু তুমি শুধুমাত্র দেখতে পারবা। তুমি কোনো, মানে হ্যাঁ তুমি হয়তো ইমেইল করতে পারবা বা এরকম তথ্য দেওয়া থাকবে, কিন্তু মূলত তথ্য প্রবাহটা একমুখী। আমি আমার তথ্যগুলো তোমাকে দিচ্ছি। কিন্তু ডায়নামিক ওয়েব পেজে কি হয় ভেড়া? বলো, ফেসবুকে কি হয়? তুমিও তো কমেন্ট করো, তাই না? তুমিও রিয়্যাক্ট করো। তো উভয়মুখী কমিউনিকেশন হয়, আর তুলনামূলকভাবে কম নিরাপদ। তো তোমরা সবাই এটা বুঝতে পারো, ডায়নামিক ওয়েব পেজে কিন্তু অনেক নতুন ধরনের সফটওয়্যার ইউজ করতে হয় ভেড়া। শুধুমাত্র নরমাল এইচটিএমএল সিএসএস এগুলো দিয়ে কিন্তু মানে তোমার স্ট্যাটিক ওয়েব পেজ ডিজাইন করা যায়, কিন্তু ডায়নামিক ওয়েব পেজের জন্য তোমাকে আরো নতুন পিএইচপি, পার্ল, ASP.NET ইত্যাদি নতুন সফটওয়্যার কিন্তু ইউজ করতে হয়। আমরা যে ওয়েব পেজগুলো ডিজাইন করতেছি সেগুলো স্ট্যাটিক নাকি ডায়নামিক বলো? আমরা এতদিন ধরে যেগুলো শিখলাম সেগুলো স্ট্যাটিক স্ট্যাটিক। নাকি? স্ট্যাটিক। স্ট্যাটিক ওয়েব পেজ। আমরা কিন্তু ডায়নামিক ওয়েব পেজ ডিজাইন শিখি নাই। সো আমি ওই আলোচনায় গেলাম না। এই ধরনের পেজ তৈরিতে খরচ কম, খরচ বেশি, অবভিয়াসলি বুঝতে পারছো। আর স্ট্যাটিক ওয়েব পেজে পরিবর্তন করা খুবই কঠিন, কারণ মূল ফাইলটা একবারে কি করা থাকে। আর ডায়নামিক ওয়েব পেজটা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে যায়, কারণ আমি এই কমান্ড দিয়েই রাখি যে এই এত সেকেন্ড পরে বা নির্দিষ্ট এত টাইম ইন্টারভেল পর পর ওয়েব পেজটা লোড হবে, নতুন জিনিসগুলা চলে আসবে। সবাই কি বুঝতেছো আমার কথা? পার্থক্যগুলা মনে রাখতে পারবা না? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, তোমরা যদি ভেড়া এই পার্থক্যগুলা পড়ো, সেক্ষেত্রে কিন্তু স্ট্যাটিক আর ডায়নামিক ওয়েব পেজের সংজ্ঞা বা ইসেগুলা কিন্তু তুমি এমনি মনে রাখতে পারবা। এই কারণে সবসময় একাধিক জিনিসের মধ্যে তুলনা বা পার্থক্য এগুলো যদি তোমরা পড়ে রাখো, তাহলে কিন্তু স্ট্যাটিক ওয়েব পেজ সম্পর্কেও লিখতে পারবা, ডায়নামিক ওয়েব পেজ সম্পর্কেও লিখতে পারবা। সবাই কি বুঝতেছো আমার কথা? তোমরা এই এই দুটা প্যারা একটু কষ্ট করে পড়। দেখো এই তথ্যগুলা কিন্তু এইখানেই আছে। আমি কি ঠিক বলছি? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে ফাইন। এরপরে যে টপিকটা আমরা পড়বো, ভেড়া আমরা
এই যে এই ধরনের ছোটখাটো প্রশ্ন কিন্তু আসে। তোমরা জানো যে আইসিটি তে কোশ্চেনটা 4টা ভাগে থাকে। প্রথমে ক জ্ঞান। সাপোজ জ্ঞানে আসবে ওয়েব পোর্টাল কি? তো এক লাইনে তোমাকে সংজ্ঞাটা লিখতে হবে। ওয়েব পোর্টাল ওয়েবসাইট সম্পর্কে আমরা সবাই জানি। ওয়েব পোর্টাল হচ্ছে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট, লিঙ্ক, সার্ভিস, সেবা প্রদান করে এমন ওয়েব পেজ, যে ওয়েব পেজটা তৈরি করা হয় তাকে ওয়েব পোর্টাল বলে। মানে তুমি কোন জিনিসটা সম্পর্কে জানতে চাও বা কোন ওয়েবসাইটে গেলে তোমার জন্য ভালো হবে তার জন্য একটা দিক নির্দেশনা হচ্ছে ওয়েব পোর্টাল। সবাই কি বুঝতেছো আমার কথা? সাপোজ এখানে বাংলাদেশ গভর্নমেন্টের একটা ওয়েব পোর্টাল দেয়া হয়েছে যেখানে শিক্ষা, সংস্কৃতি, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন বা যেই জিনিসটা তুমি জানতে চাও সকল কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে। খেয়াল করো, বাংলাদেশ সম্পর্কিত ই সেবা, ব্যবসা বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ, মানে অর্জন, মানে টোটাল, মানে তুমি সাপোজ একটা দেশ সম্পর্কে কোনো একটা তথ্য জানতে চাচ্ছ, তাহলে তাদের কিন্তু নিজস্ব ওয়েব পোর্টাল আছে। সেখান থেকে তুমি বিভিন্ন ওয়েবসাইটের লিংক পাইতে পারো। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ফাইন। তারপরে প্রশ্ন আসে এই যে এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। মানে এটা হলো সেই নিয়ম নীতি যার মাধ্যমে আমরা ওয়েবসাইট থেকে ওয়েব পেজে মানে লোড করতে পারি। আমি মানে ব্যাপারটা হচ্ছে ইন্টারনেটে ডকুমেন্ট ট্রান্সফারের জন্য যে প্রোটোকলটা ইউজ হয়, ডকুমেন্ট ট্রান্সফার বলতে বোঝাতে চাচ্ছি সাপোজ আমি আমার একটা ওয়েবসাইট তৈরি করছি, সেই ওয়েবসাইটের তো একটা সোর্স আছে। সোর্সটা ধরো আমার পিসিতে কোনো একটা ফাইল, আমি এইচটিএমএল ফাইল বা সিএসএস ফাইল তৈরি করছি। তুমি যখন আমার ওয়েবসাইটটা ক্লিক করবা তখন সেই ডকুমেন্টটা কিন্তু সেখানে তুমি ব্রাউজারে দেখতে পাও। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? তো হাইপারলিংক ট্রান্সফার জি ভাইয়া। প্রোটোকলের কাজ হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটারের সাথে সার্ভার কম্পিউটারের সংযোগ তৈরি করা। সার্ভার কম্পিউটার হচ্ছে আমার কম্পিউটার, যেখানে আমি আমার ওয়েবসাইটের ওয়েব পেজটা ডিজাইন করে রাখছি। এটা হচ্ছে সার্ভার কম্পিউটার। আর তুমি যদি আমার ওয়েব পেজ ভিজিট করো তাহলে তোমার কম্পিউটারকে বলবো ক্লায়েন্ট কম্পিউটার। আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ক্লায়েন্ট কম্পিউটার থেকে পাঠানো অনুরোধ, কোনো একটা রিকোয়েস্ট সার্ভার অংশে প্রেরণ করা, এটা এর কাজ। পাশাপাশি সার্ভার অংশের ডেটা ক্লায়েন্ট অংশে রেসপন্স করা, মানে রিকোয়েস্ট এন্ড রেসপন্স, এই দুইটা আর হচ্ছে হাইপারলিংক ট্রান্সফার প্রোটোকলের কাজ। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। সো আমাদের থিওরিটিক্যাল পড়া আমরা এখানে আজকে শেষ করলাম। আমাদের পরবর্তী টার্মে যে পড়াটা হবে আমরা সার্চ ইঞ্জিন থেকে পরবর্তী অংশগুলো পড়ব। আর পাশাপাশি নেক্সট ক্লাসে আমরা তোমরা যে সিভিটা তৈরি করবা সেটার আমি একটা গাইডলাইন এবং কিভাবে করলে এটা আরো সুন্দর হয় এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। সবাই বুঝতেছো আমার কথা? তোমাদের আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। তার মানে কি নেক্সট ক্লাসে আমাদের এই কোর্স শেষ? মানে তোমরা যদি চ্যাপ্টার 3 এর প্রথম অংশ আগেই পেয়ে যাও, 3 এর মানে সংখ্যা পদ্ধতি, তাইলে আর পড়া লাগবে। আর আরেকটা কথা হচ্ছে চ্যাপ্টার 1 তোমরা চাইলে, মানে আমি আমার কাছে কিন্তু চ্যাপ্টার 1 এর ভিডিও রেকর্ডিং আছে, তোমরা চাইলে চ্যাপ্টার 1 এর রেকর্ডিং গুলো দেখে নিলে তাইলে কিন্তু আমার আর যারা প্রথম থেকে করতেছো তাইলে আর পড়া লাগে না। কারণ চ্যাপ্টার 1 এর গুলো তো আলটিমেটলি থিওরিটিক্যাল পড়া, আমার মনে হয় যে সেগুলো তোমরা একটু দেখে নাও। আর চ্যাপ্টার 3 এর মানে যদি প্রথম অংশটা তোমার রিপিট করা লাগে তাহলে ব্যাচের সাথে পড়ো, সেটা আমরা মঙ্গলবার থেকে পড়াবো। বুঝছো সবাই? ফাইন। তোমরা যাদের চ্যাপ্টার 1 এর লিংক লাগবে আমাকে গ্রুপে জানাও, আমি সেটা দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দিয়েন তাহলে সবাই। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে তোমরা তোমাদের জিমেইল আইডি গুলা গ্রুপে দিয়ে দিও, আমি তাদের সবাইকে লিংক গুলা দিয়ে দিব। ভালো থাকো সবাই।